আপনারা যে বিষয়গুলো বলতেছেন অ্যাকচুয়ালি গাইনোকোলজি কোনো বিশেষ বইতে পারপাস সার্ভ করে না। আমাদের যে সিলেবাস গুলো আছে অনেকগুলা বইয়ের তালিকা দেওয়া আছে, এই জন্য আমরা আপনাদের কোনোটাই দেই নাই। ঠিক আছে, যে কারণে কোনোটা দেই নাই যে আমরা চিন্তা করছি যে আমরা বরং এতগুলা বই আপনারা যদি গাইনোকোলজি শিখতে চান ভালো মতো, তাহলে 4-5টা বই কিনতে হবে। যে 4-5টা বই কেনার অভ্যাস হোমিও প্যাথদের প্রচুর আছে, কিন্তু সেটা এখন না। তারা বই কেনে যখন ওই চেম্বারে বসে রোগীর কাছে ধরা খায়, যেটা বাংলায় বলে, যখন আর ট্রিটমেন্ট করতে পারে না তখন হাতড়ায় বেড়ায় যে কোন বইতে কি পাবো। কিন্তু ছাত্র জীবনে তারা ওই গাইড বইয়ের বাইরে আর বই চেনে না। আমাদের ছাত্রদের দোষ না, এটা মূলত আমাদের কর্তৃপক্ষ এই অভ্যাসটা তৈরি করছে। কথা বলছেন? এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা আপনাদেরকে একটা স্পেশাল হ্যান্ড নোট তৈরি করে দিব, যেন এখানে আপনারা মোটামুটি ফুল কনসেপ্টটা পান। আমাদের ম্যাম আপনাদের দিবেন। থার্ড ইয়ারের সিলেবাসে যে বইগুলো আছে আপনারা জানেনই না, আপনাদের কলেজ থেকে প্রোভাইডই করে নাই যে সিলেবাসে এই বইগুলো আছে। আপনারা জানেন সিলেবাসে কি বই আছে? জানেন না। ঠিক আছে, আপনাদের জানতে দেওয়া হয় না, এটা আপনাদের দোষ না। আপনাদের ধরা দিয়েছে কি একটা গাইড বই এক সেট। ঠিক আছে, সাবজেক্টের নামগুলো শুধু জানছি, যেগুলো যে 6টা সাবজেক্ট পড়তে হবে, কিন্তু নতুন যে 3টা সেটা খেয়াল করছি আর কি। কিন্তু টোটাল সিলেবাস যে সিলেবাসের মধ্যে অনেক বইয়ের রেফারেন্স দেওয়া আছে, সেগুলো দেখেছি, তবে অত ভালো করে এখন দেখা হয় নাই। মাত্র 3-4 দিন ক্লাস হয়েছে আমাদের কলেজে, অধিকাংশই মাত্র সিলেবাস 3-4 দিন ক্লাস সম্পর্কে, হয়েছে আমাদের কলেজে, এই জন্য দেখা হয় নাই। মানে অধিকাংশ, আমি যেটা বুঝাতে হচ্ছে অধিকাংশই সিলেবাস হ্যাঁ, সম্পর্কে অধিকাংশই ঠিকই স্যার, আসলে জানে না, এটা ঠিক, সঠিক স্যার। আচ্ছা, যাই হোক, এখন পড়াশোনার ব্যাপারটা ইয়াতে আসি। আমাদের এখানে আপনারা হ্যান্ড নোট পাবেন, এই জন্য স্পেসিফিক্যালি আমরা কোনো বই সাজেস্ট করতেছি না। ঠিক আছে, আর অ্যানাটমির উপরে একটা বই আছে আমাদের নিজস্ব বই, আপনারা সেটা ইয়ে করতে পারেন, সেটা দেখতে পারেন। বইটা কালার, পুরাটাই কালার বই। ঠিক আছে, এখানে আপনার যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের যেটা বুঝতে হবে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, তারপরে গাইনোকোলজি। ঠিক আছে, এই এই সাবজেক্ট গুলা অ্যাকচুয়ালি এগুলা প্রত্যেকটা স্বতন্ত্র সাবজেক্ট। এগুলা কোনো মেডিকেল সায়েন্সের নিজস্ব সম্পত্তি না, এটা এলোপ্যাথদেরও কেউ কিছু না, হোমিওপ্যাথদেরও কিছু না। অ্যানাটমি একটা আলাদা সাবজেক্ট, ফিজিওলজি একটা স্বতন্ত্র সাবজেক্ট, প্যাথোলজি একটা স্বতন্ত্র সাবজেক্ট, এবং গাইনোকোলজিও এরকম একটা স্বতন্ত্র সাবজেক্ট। এটা সবার কাজে লাগে। যত ধরনের ট্রিটমেন্ট সিস্টেম আছে প্রত্যেকটা ট্রিটমেন্ট সিস্টেমেই এই অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি এগুলো সব কাজে লাগে। এই জন্য আপনাদের এই জ্ঞানগুলা লাগবে। ঠিক আছে, এবং এই জ্ঞানগুলা একদিনে তো অর্জন করা সম্ভব নয়। এই জ্ঞানগুলা সময় সাপেক্ষ ব্যাপার, স্টাডির ব্যাপার। ঠিক আছে, এই জন্য আমি বললাম যে আমাদের যখন সেকেন্ড ইয়ারের বা ফার্স্ট ইয়ারের অ্যানাটমি, ফিজিওলজির ক্লাস হয়, আপনাদের গ্রুপে আমরা লিংক দিয়ে দিব। আপনারা সেই লিংকে থেকে ক্লাসগুলা করবেন, অ্যানাটমি, ফিজিওলজির ক্লাসগুলাও করে নেবেন। তাহলে আমরা তো জানি আপনারা অধিকাংশই কিভাবে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে আসছেন, মানে পড়ার ডেপথ কতটুকু এটা তো আমাদের আইডিয়া আছে। কথা বুঝছেন? তো সেই ক্ষেত্রে এই অ্যানাটমি, ফিজিওলজি গুলা বা এইগুলা যদি না জানেন, তাহলে এই ইয়ার ক্লাসটা পড়তে অসুবিধা হবে। কারণ এর পরে যেটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন প্রবলেম নিয়ে। হ্যাঁ, প্রবলেম বলতে কি? প্রবলেম বলতে গাইনোকোলজির গাইনোকোলজিক্যাল প্রবলেম গুলা নিয়ে আসবে, যেরকম ওভারিয়ান সিস্ট কি, তারপরে আপনার মোনোপোজ কি, অথবা আসতে পারে যে আপনার পিরিয়ডটা কি, কিভাবে পিরিয়ডটা এই চক্রটা হয়। এর সাথে কি আছে, এর সাথে ওই ফিজিওলজি, অ্যানাটমি সম্পর্ক আছে। তখন গুলায় ফেলবেন বিষয়টা। হুম, এই জন্য আপনাদের এই প্রপার জ্ঞানটা লাগবে। আমরাই তো আপনাদের সাজেস্ট করতেছি যে আপনারা আমরা তো সুযোগ তৈরি করে দিচ্ছি আপনাদের।
যে আপনারা যদি ক্লাস করে তখন আরো এই ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। যেমন ধরেন এখন প্রচুর একটা আসে, আমাদের একটা প্রচলিত আছে যে হোমিওপ্যাথি ওষুধ খাইলে স্বাভাবিক বাচ্চা প্রসব স্বাভাবিকভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটা সমাজে এটা খুব প্রচলিত আছে। প্রচুর মানুষ প্রেগন্যান্সির পরে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসে এইটার জন্য। কথা বুঝছেন? এখন যদি আমি বলি যে আসলে কি হোমিওপ্যাথি ওষুধে স্বাভাবিক বাচ্চা প্রসব হয়, বা স্বাভাবিক বাচ্চা প্রসবের প্রক্রিয়াটা কি, কেন স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয় এই আপনার সিজার ছাড়া, আপনারা কেউ জানেন বা বলতে পারবেন? অ্যান্সার করেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। না জানলে তো নাই, না যদি না জানেন, উত্তরটা খুবই সহজ। সর্বপ্রথম হচ্ছে বাচ্চা প্রসব বা কনসিভ করা বা প্রেগনেন্ট হওয়া, এটা কি কোনো অস্বাভাবিক প্রক্রিয়া? এটা কি কোনো রোগ? এটা স্বাভাবিক, হ্যাঁ, এটা এটা সৃষ্টিকর্তা ন্যাচারাল প্রদত্ত প্রসেস। স্বাভাবিক বিষয়, এটা কোনো রোগ না, এটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। রাইট, এটা একটা সৃষ্টিকর্তা আপনারা সবাই যদি আনমিউট করে কথা বলেন একটা হ্যাসেল তৈরি হয়, ঠিক আছে? এটা না করে যখন আমরা বলবো যে রেসপন্স করেন বা কথা শোনা যাচ্ছে কিনা, তখন এই যে এখানে লাইক বাটন টাটন গুলো আছে না, একটা চাপ দিবেন, তাহলে বুঝবো আমরা যে হ্যাঁ আপনারা বুঝতেছেন বা শোনা যাচ্ছে। ওকে, অথবা হাত তুলে কথা বলবেন। আমি যেটা বলতেছিলাম যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আহ, আহ, বাচ্চা প্রসবের ক্ষেত্রে অনেকেই প্রেগনেন্সি হওয়ার পরেই হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসেন যে স্বাভাবিক বাচ্চা প্রসবের ওষুধ খাওয়ার জন্য। ঠিক আছে? সত্যিকার অর্থে স্বাভাবিক বাচ্চা প্রসব হওয়ার জন্য হোমিওপ্যাথিতে একটা ওষুধও নাই। কথাটা কি আপনাদের কাছে অদ্ভুত লাগতেছে? হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে প্রচুর মানে রোগী আসেন যারা স্বাভাবিক বাচ্চা প্রসবের ওষুধ নেওয়ার জন্য। ঠিক আছে? এবং হোমিওপ্যাথি ডাক্তাররাও ওষুধ দেন। ঠিক আছে? কিন্তু সত্যিকার অর্থে হোমিওপ্যাথিতে স্বাভাবিক বাচ্চা প্রসবের জন্য একটা ওষুধও নাই। ঠিক আছে? তাহলে তারা কি ওষুধ দেন? প্রশ্ন আসে। তাহলে আমি একটা প্রশ্ন করছিলাম ফার্স্টে, সেই প্রশ্নটা কি? সেটা হচ্ছে যে এই প্রেগনেন্সি, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক প্রক্রিয়া বা অসুস্থতা কিনা? আমরা জানলাম যে এটা আসলে অসুস্থতা না, এটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া, বংশ বিস্তারের একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রাকৃতিক প্রক্রিয়া গাছপালা থেকে শুরু করে পশু পাখি, ঠিক আছে, মানুষ, পশু পাখি, মাছ, প্রাণী, সামুদ্রিক প্রাণী, সবার ক্ষেত্রে সেম সিস্টেম, সেম। গাছে পরাগায়নের মাধ্যমে হয়, ফুলের মাধ্যমে হয়, পশু পাখিদের বিভিন্ন জনের বিভিন্ন টাইপের সিস্টেম থাকে, মানুষের একটা প্রক্রিয়া থাকে, এবং এটা হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া বংশ বিস্তারের জন্য। তাহলে একটা গাছের, একটা পশুর, বা একটা জলজ প্রাণীর বা উদ্ভিদের এই প্রাকৃতিক প্রক্রিয়ার জন্য যদি ডাক্তার দেখাতে না হয়, তাহলে মানুষের এত ডাক্তারের প্রয়োজন হয় কেন? জটিলতাটা কোথায়? স্বাভাবিক একটা প্রশ্ন আসে, তাই না? অ্যাকচুয়ালি এই জটিলতাটা আমরা ক্রিয়েট করছি, আমরা তৈরি করছি দুই ভাবে। একটা হচ্ছে যে আমাদের কনভেনশনাল মেডিকেল সিস্টেম ব্যবসায়িক উদ্দেশ্যে একটা তৈরি করছে জটিলতা। আরেকটা হচ্ছে
আমরা নিজেরা আমাদের ইমিউন সিস্টেমকে, আমাদের শরীরের সক্ষমতাটাকে, প্রাকৃতিক সক্ষমতাটাকে নষ্ট করছি। ঠিক আছে, এই দুইটা কারণে এটা আমাদের জন্য এখন একটা বার্ডেন হয়ে গেছে। ঠিক আছে, বার্ডেন হয়ে গেছে। বার্ডেন হয়ে গেছে কেন? এটা একটা ব্যয়বহুল প্রজেক্ট, ব্যয়বহুল প্রজেক্ট হয়ে গেছে। কিন্তু আসলে ব্যাপারটা কিছুই না। যদি এটাই হতো হোমিওপ্যাথিতে, তাহলে হোমিওপ্যাথিতে একটা ওষুধ থাকতো যে এই ওষুধটা স্বাভাবিক বাচ্চা প্রভাবের জন্য প্রয়োজন, এটা খান। অ্যাকচুয়ালি সেটা নাই। ঠিক আছে, একটা ওষুধও নাই। কেন নাই কেউ বলতে পারবে? এটা আপনাদের বলতে পারা উচিত, যেহেতু আপনারা এখন থার্ড ইয়ারে উঠছেন। হাত তুলে বলেন কেউ কেন নাই, এটা বলতে পারবেন কিনা কেউ? স্যার, রোগের নামে কোনো ঔষধ নাই। রাইট, ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ঠিক আছে, তো বাচ্চা প্রসব যেহেতু কোনো রোগ না, এবং রোগ হিসাবেও অনেকে ট্রিট করেন, অসুস্থ বলেন, সুতরাং এর জন্য কোনো ওষুধ হয় না। ওষুধ হয় কি ওই মানুষটার জন্য। তাহলে হোমিওপ্যাথি ডাক্তাররা কি ওষুধ দেন? হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে আবার ভাগ আছে। অনেক ডাক্তার আছেন গদ বাঁধা কিছু কিছু বই পড়ছে, আমার এত বছরের অভিজ্ঞতা, আমার অত বছরের অভিজ্ঞতা নামের কিছু বই টই পড়ছে, এই রোগের এই ওষুধ, এই রোগের এই ওষুধ পড়ছে। কিছু হোমিওপ্যাথিক গাইনোকোলজির বই আছে, এই অবস্থায় এই ওষুধ দিলে এই হয় এই হয়। সেই সব আবল তাবল বইগুলা পড়ে তারা কিছু ওষুধ দেয়, তারা জানেও না যে কেন দিচ্ছে, কেন দিচ্ছে। এই টাইপের ডাক্তারের সংখ্যা সবচেয়ে বেশি। 95% ডাক্তারই এরকম ট্রিটমেন্ট করেন হোমিওপ্যাথদের মধ্যে। আর 5% ডাক্তার থাকতে পারে তারা জানেন। কি জানেন? তারা যেটা জানেন সেটা হচ্ছে যে এটা এটা কোনো অসুস্থতা না। এটা যদি সেই মানুষটাকে সুস্থ রাখা যায়, স্বাভাবিক রাখা যায়, তাহলে সে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করবে। এই জন্য ওই 5% চিকিৎসক কি করেন? ওই মানুষটাকে, ওই মানুষটার একটা ট্রিটমেন্ট দেন। ঠিক আছে, ওই মানুষটার একটা ট্রিটমেন্ট দেন, কি টোটালিটি অফ সিমটমস এর উপরে একটা ট্রিটমেন্ট দেন, এবং সার্বিক লক্ষণ নিয়ে একটা ট্রিটমেন্ট দেন। ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন সে প্রসবকালীন সময়ে সুস্থ থাকে, ঠিক আছে, প্রসবকালীন সময় যখন সে সুস্থ থাকে, তখন এমনিতেই স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়, কারণ এটাই ন্যাচারাল প্রক্রিয়া। এই যে এই ডিসিশন গুলা যে আপনারা নিবেন, কোত্থেকে নিবেন? আপনারা যখন গাইনোকোলজি জানবেন, আদার্স বিষয়গুলো জানবেন, এবং সাথে জানবেন কি হাউ টু অ্যাপ্লাই হোমিওপ্যাথিক, হাউ টু অ্যাপ্লাই বা হাউ টু প্র্যাকটিস প্রপারলি হোমিওপ্যাথি। ঠিক আছে, হোমিওপ্যাথিকে সঠিকভাবে কিভাবে প্র্যাকটিস করে, এটা যখন জানবেন তখন আপনারা এই ভুলভাল কাজে যুক্ত হবেন না। কথা বুঝছেন? আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝালাম যে আপনাদের কেন ভালো মতো শিখতে হবে, নট অনলি গাইনোকোলজি, প্রত্যেকটা বিষয়। এবং এই ম্যাম আলোচনা করছিলেন একটা সময় যে এলোপ্যাথিতে বিভিন্ন স্পেশালাইজ ডাক্তার হয়, হোমিওপ্যাথিতে স্পেশালাইজ ডাক্তার হয় না। সেই দৃষ্টিকোণ থেকে একজন এলোপ্যাথি ডাক্তারের থেকে একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে আরো বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে হয়, তার জ্ঞানের পরিধি আরো বেশি থাকতে হয়। কথা বুঝছেন? তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা শুরু হলো অনেকটা খুব খুব আনুষ্ঠানিক ভাবে ক্লাসগুলো হলেও সেটা আমি বলবো না, তবে এরপর থেকে খুব সুন্দরভাবে আশা করি হবে। হ্যাঁ, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আমরা আগাইতে পারবো, আপনাদের আগ্রহ থাকলে আমরা আগাইতে পারবো। আর যদি আপনারা মনে করেন যে যেভাবে চলছে ওইভাবেই হোক, পাস করার পরে তখন দেখবো কি করা যায়, ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকাটা আপনাদের পণ্ডশ্রম হবে, এবং আমাদেরও পণ্ডশ্রম হবে সময় দেওয়াটা। কারণ
স্যার, আপনাদের থেকে এক্সট্রা কিছু পাওয়ার আশাই স্যার আপনাদের সাথে যুক্ত আছি, ইনশাল্লাহ থাকবো। পণ্য শ্রমটা যেন না হয়। আর ডাক্তার হওয়ার পর, লাইসেন্স পাওয়ার পরে যা শেখা দরকার হবে সেটা যেন আগেই শিখে নিতে পারি স্যার। এই কারণেই স্যার এই সময় শ্রম দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন এবং আমরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। জি স্যার, আমরা আমাদের পরিশ্রম যাতে সার্থক হয় এই কারণেই তো আপনাদের সাথে যোগাযোগ করতেছি স্যার। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন স্যার। এই বিষয়ে তো সবাই সহযোগিতা করতে চায় না, ইতিমধ্যে অনেক জায়গায় ট্রাই করে পারিনি স্যার। ক্লাস করেন, ইনশাল্লাহ আশা করি। আমরা দিতে কার্পণ্য করি না যদি আপনারা নিতে জানেন, ঠিক আছে? তো যাই হোক, জি স্যার। আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে আমরা আজকের মতো এখানে শেষ করব। আপনারা রুটিনটা ফলো করবেন। ইনশাল্লাহ স্যার, আবার রুটিন অনুযায়ী যাতে ক্লাসগুলো হয়, সকল স্যাররা যেন অংশ নিতে পারেন সেটা কামনা করি। ইনশাল্লাহ স্যার হয়তো শেষ করা যায় স্যার। রুটিনটা ডাউনলোড করে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যতটা সম্ভব আপনারা মূল বইগুলা আগে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি আমাদের এখানে ক্লাস করেন, আমরাও নোট দিব, হ্যান্ড নোট দিব। আশা করি আপনাদের পাস নিয়ে টেনশন করতে হবে না। আমার কথা হচ্ছে, আপনারা পাস করা নিয়ে টেনশন করবেন না, টেনশন করেন যে কিভাবে ভালো ডাক্তার হইতে পারবো, ঠিক জি আছে? স্যার। পাস স্যার করার ক্লাস কোনো ব্যাপার না। স্যার ক্লাসটা কি অডিওই হবে? ভিডিও ক্লাসটা পাওয়া যাবে না? এটা অডিও তো বিষয় না, এখন আমরা যেটা আছে এটা ভিডিওই চলতেছে, কথা বুঝছেন? এখন যদি কোনো টিচার মনে করেন যে আমি ও অনলাইন, আমি 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 হচ্ছে ইয়েতে ক্যামেরাতে আসবো না, সেক্ষেত্রে তো আমরা কাউকে বলতে পারি না যে আপনি ক্যামেরাতে আসেন। তবে আমি জি যখন ক্লাস নেই, আমি ম্যাক্সিমামে অন ক্যামেরাতে ক্লাস নেই, কথা বুঝছেন? জি আবার অনেক সময় অনেক ক্লাস, যেমন আপনাদের এই ক্লাসগুলোতে হয়তো স্লাইডের ব্যবহার হবে, তখন অন ক্যামেরাতেও আসার প্রয়োজন হবে না। তখন অনেক কিছু আছে এখানে ছবি দিয়ে বোঝানো লাগতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো আমাদের শিক্ষকগণ স্লাইড তৈরি করে নিবেন আগে। আপনারা তখন স্লাইডে দেখবেন আলোচনা শুনতে শুনতে, তখন ক্যামেরা ইয়ে চলতেছে না। তা আমাদের এখানে তো অলরেডি অডিও হিসাবে এটা রেকর্ড হচ্ছে না, আমাদের এখানে ভিডিও হিসাবেই রেকর্ড হচ্ছে, জি ঠিক স্যার। আছে? আর আমার তো এত কথা বলার দরকার মানে ইয়ে ছিল না, প্রস্তুতি ছিল না, বা আমি আমার শিডিউল না, এই কারণে আমি আর ক্যামেরাটা অন করি নাই, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে ধন্যবাদ স্যার। আশা আগামী করি আগামী হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। ম্যাডামের কোনো কথা আছে আর? হ্যাঁ স্যার, আমার আর কিছু বলার নাই। ওই যে আপনি তো বলেই দিলেন, আর আমি আগেই বলছি যে একটু স্টাডি করে আসতে, জাস্ট ওনাদের বোঝার সুবিধার্থে। এই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এবং আগামী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি সবাই। আসসালামু আলাইকুম স্যার।